নমস্কার শ্রোতা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। আজ আরও একটি সত্য কাহিনী নিয়ে আমি চঞ্চল। আপনারা জানাচ্ছেন এই কাহিনীগুলি আপনাদের হাড় হিম করে দিচ্ছে। কেউ কেউ ভয় পাচ্ছেন শুনে, কেউ কেউ ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন, কিন্তু না, আমাদের উদ্দেশ্য কিন্তু সেটা নয়। আমাদের উদ্দেশ্য আপনাদের সতর্ক করা। যারা এই ঘটনাগুলি শুনে ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন, কে বলতে পারে এমন ঘটনা আপনার সাথেও আগামীকাল ঘটবে না। না, ঈশ্বর না করুন এমন ঘটনা আমাদের পরিবারের কারোর সঙ্গে না ঘটুক। সেই জন্যই তো এই সতর্কতা। আপনারা সতর্ক থাকুন, জেনে নিন আমাদের এই সমাজে, আমাদের এই পরিবারের মধ্যে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কোন কোন অপরাধ ঘটে চলেছে। আপনারা অবশ্যই ওয়াকিবহাল থাকুন। আজকে যে কাহিনীটি আপনারা শুনবেন সেটি আমরা পেয়েছি হারিয়ে যাওয়া খুনিরা এই বই থেকে, যেটি লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়। দেবারতী মুখোপাধ্যায়ের প্রতি আমাদের অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। বন্ধুরা, আবারও বলছি, সতর্ক থাকুন। সত্যি ঘটনা ভয় না পেয়ে যেন আপনাদের আরো সজাগ করে। আজকে যে ঘটনাটি আপনারা শুনবেন তার নাম শকুন্তলা নিধন। লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়। শুনছেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নেপথ্য কথা। আজ থেকে ঠিক ৩২ বছর আগের এক রাত, ১৯৮৬ সালের ৫ই সেপ্টেম্বর, হাওড়ার বালি থানায় কাজ করছিলেন সাব ইন্সপেক্টর বংশীধর মুখার্জি। তার ডিউটি প্রায় শেষ হয়ে এসেছে। একটু পরেই রওনা দেবেন বাড়ি অভিমুখে। কাজও বিশেষ কিছু বাকি নেই। পেন্ডিং ফাইলগুলো তিনি ধীরে সুস্থে গুছিয়ে রাখছিলেন টেবিলে। ঠিক এমন সময় থানার টেলিফোন বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। হ্যালো, এটা কি বালি থানা? হ্যাঁ, বলুন। স্যার, আপনারা স্টেশন রোডের ৮/৩ শ্রীচরণ সরণির বাড়িতে এক্ষুনি চলে যান। ওদের বাড়ির বউকে ওরা খুন করেছে। দেরি করলেই লাশ কিন্তু সরিয়ে ফেলবে শিগগিরই। বংশীধর মুখার্জি রিসিভারটাকে কানে চেপে ধরে চেঁচিয়ে উঠলেন, আপনি কে কথা বলছেন? হ্যালো হ্যালো। কিন্তু ফোনটা ততক্ষণে পিঁ পিঁ শব্দ করে কেটে গেছে। তখন থানায় থানায় কলার আইডেন্টিফায়ার লাগানো থাকতো না। টেলিফোন এক্সচেঞ্জে যোগাযোগ করলে হয়তো জানা যেত কে ফোন করেছে। কিন্তু ওই কাজে বংশীধর মুখার্জি আর সময় নষ্ট করলেন না। তিনি তড়িঘড়ি ফোন করলেন অফিসার ইনচার্জ প্রিয়তোষ সরস্বতীকে। স্যার, একটা ফোন এসেছিল এক্ষুনি। বলছে শ্রীচরণ সরণির একটা বাড়িতে নাকি। প্রিয়তোষবাবু সব শুনেই ফোনে প্রয়োজনীয় নির্দেশ দিলেন, আমি এক্ষুনি আসছি বংশীধর বাবু। আপনি কিরণ শঙ্করকে বলুন কেসটা এন্ট্রি করতে। ওসি সাহেবের কথা মতো ইন্সপেক্টর কিরণ শঙ্কর ঘোষ টেলিফোনে পাওয়া অভিযোগের ভিত্তিতে এন্ট্রি করলেন ডায়েরি নম্বর ৩৪৫F। সবাই মিলে প্রায় ১০ মিনিটের মধ্যে পৌঁছে গেলেন শ্রীচরণ সরণিতে। ওসি সাহেব প্রিয়তোষ সরস্বতী অন্যত্র কাজে গিয়েছিলেন। সেখান থেকে তিনি সরাসরি এসে পৌঁছলেন অকুস্থলে। সব এলাকাতেই পুলিশের নিজস্ব ২-১জন চর মোতায়েন করা থাকে। তারাই সব খবর পৌঁছে দেয় থানায়। এই পাড়ায় সেই চর হলো অলোক। সে আরো কিছু স্থানীয় লোক জোগাড় করে পুলিশকে পথ দেখিয়ে নিয়ে চলল। আসুন স্যার, এই দিকে। হ্যাঁ হ্যাঁ, এই গলিতে আসুন। ৮/৩
শ্রীচরণ সরণির বাড়ির কিছু আগে একটা রিক্সা স্ট্যান্ড। ওসি সাহেবের নির্দেশে পুলিশের গাড়ি সেখানেই দাঁড় করিয়ে রেখে সবাই নিঃশব্দে হেঁটে চললেন গন্তব্য অভিমুখে। একটা দোতলা বাড়ির কাছাকাছি এসে অলোক ফিসফিস করলো, স্যার, ওই বাড়িটা। বাড়িটার একতলায় একটা দোকান, সেখানে টিম করে আলো জ্বলছে। প্রিয়তোষ চোখ সরু করে দেখলেন দোকানের বাইরে একটা লোক লুঙ্গি পরে বসে আছে। ঘড়িতে রাত 9টা। প্রিয়তোষ এগোনোর আগে অলোককে জিজ্ঞাসা করলেন, ওই লোকটাকে? ওরই তো দোকান স্যার, দোতলায় পরিবার থাকে, ওর নাম ভরত পাণ্ডে। নিচের দোকানটা চুনভুষির। ভরত পাণ্ডের 2 ছেলে, বড় বিনোদ ব্যবসা করে, ছোট স্কুলে পড়ে। বিনোদের আবার 2টো বউ স্যার, ওর মাটা হেব্বি তচ্চাল। ভরত পাণ্ডে লোক খারাপ না। অলোক এ কথা গড়গড়িয়ে বলে গেল। তার মানে এই বাড়িতে শাশুড়িকে বাদ দিলে 2টো বউ আছে, তাও একই পুরুষের। প্রিয়তোষ মনে মনে পরিকল্পনা সাজিয়ে নিয়ে এগিয়ে গেলেন ভরতের দোকানের দিকে। ভরত ভাবলেশহীন ভাবে দোকানের সামনের বেঞ্চটায় বসেছিল। আকস্মিক পুলিশ দেখে যে তার মুখটা সাদা হয়ে গেল, তাই অন্ধকারেও বেশ বুঝতে পারা গেল। প্রিয়তোষ সোজাসুজি প্রশ্ন করলেন, এই বাড়িটা আপনার? হ্যাঁ স্যার, ভরত জবাব দিল। আমাদের কাছে খবর আছে এই বাড়িতে একটা খুন করা হয়েছে, আপনি জানেন কিছু? প্রিয়তোষ বললেন, খুন? না স্যার, খুন খারাপই কেন হবে, গৃহস্থ বাড়ি। ভরত প্রাণপণ হাসার চেষ্টা করল। প্রিয়তোষ বললেন, আপনার বড় ছেলের নাম বিনোদ পাণ্ডে, তাই তো? সে কোথায়? তাকে ডাকুন। বিনোদ? বিনোদ তো বাড়ি নেই স্যার। কোথায় গেছে? তা জানি না। প্রিয়তোষ এবার বললেন, আমরা এই বাড়িটা তল্লাশি করব, আপনি ঘরগুলো দেখান। কথাটা বলেই তিনি সঙ্গী সাথীদের কিছু নির্দেশ দিতে চাইলেন ইশারায়। ভরতের মুখটা ভয়ে এইটুকু হয়ে গেল, তবু সে কোনো দ্বিরুক্তি করল না। উঠে দাঁড়িয়ে পুলিশকে পথ দেখাতে শুরু করলো। একতলাটা দোকান এবং নানা রকম মালপত্রে ঠাসা, সেখানে কিছুই পাওয়া গেল না। প্রিয়তোষ বললেন, দোতলায় চলুন। সিঁড়ি কোন দিকে? ভরতের পেছন পেছন প্রিয়তোষ আর সাব ইন্সপেক্টর বংশীধর একসাথে সিঁড়িতে উঠতে গিয়েও পারলেন না। সিঁড়িটা এত সরু, একজনকে কষ্টে শিষ্টে উঠতে হবে। আসার পর থেকে উচ্চ কণ্ঠে কেউ কথা না বলায় পুলিশের এই সহসা আগমন বার্তা দোতলার বাসিন্দাদের কানে পৌঁছয়নি। দোতলার সিঁড়ি দিয়ে উঠতেই একটা খোলা বারান্দা। সেই বারান্দায় আলো আঁধারির মধ্যে 2জন মহিলা নিশ্চিন্ত মনে একটা চটের বস্তার মধ্যে কিছু জিনিসপত্র ঢোকাচ্ছিল। আচমকা পুলিশ এবং লোকজন দেখে কি করবে বুঝতে না পেরে তারা ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। বংশীধর একটিও সময় নষ্ট করলেন না। ওসি সাহেব প্রিয়তোষের অনুমতির অপেক্ষা না করেই তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে জোরালো টর্চ ফেললেন বস্তার মধ্যে। ইন্সপেক্টর কিরণ শঙ্কর এগিয়ে গিয়ে সুইচ বোর্ডের সবকটা সুইচ অন করলেন। বস্তার মধ্যে পাওয়া গেল একটা খণ্ড বিখণ্ড পোড়া শাড়ি। 2 মহিলার হাতেও ছোট ছোট পোড়া বস্ত্রখণ্ড। 2জনেরই মুখ ফ্যাকাশে, রক্তশূন্য। প্রিয়তোষ ভরতের দিকে তাকালো। এরা কে হয় আপনার? ভরত তুতলে বলল, আগে আগে স্যার, ইনি আমার স্ত্রী রাজরানী, আর ও আমার ছেলে বিনয়ের বউ মধুবালা। প্রিয়তোষ বললেন, আপনার ছেলে তো 2টো বউ, ইনি কোনজন? আগে এটা ছোট ছোট বহু আছে আমাদের। ভয়ে ভরতের মুখ দিয়ে দেশের দোহাতি ভাষা বেরিয়ে এলো।
বড় বউ কোথায়? কড়া সুরে ধমকে উঠলেন প্রিয়তোষ। ভরত মৃদু স্বরে কি বিড়বিড় করলো ঠিক শোনা গেল না, তবে উত্তর মিলল একটু পরেই। বারান্দায় একদিকে পরপর 3টে ঘর। না, 3টে না তো। প্রিয়তোষ ভালো করে উঁকি মেরে দেখলেন আরো একটি ঘুপচি মতো ঘর আছে একদম শেষে। তিনি অধস্তনদের নির্দেশ দিলেন, সার্চ করো সবকটা রুম। 3টে ঘরেই আলো জ্বলছে। তৃতীয় ঘরটা থেকে তারস্বরে ভেসে আসছে হিন্দি গানের চটুল সুর। প্রিয়তোষ ভরতের দিকে তাকাতেই ভরত কাঁচুমাচু হয়ে বলল, আমার ছোট ছেলে মনোজ, মনোজ স্যার, ও খুব গান বাজনা ভালোবাসে। তা সে গান বাজনা ভালোবাসুক না, গান বাজনা ভালোবাসা কোনো খারাপ জিনিস নয়। কথাটা বলেই প্রিয়তোষ সরাসরি ভরতের স্ত্রী রাজরানীর দিকে তাকালেন। আপনি এগুলো কি পড়ছেন বস্তাতে? রাজরানী মধ্যবয়স্কা, দেহাতি রমণী। তার শানিত জিভ আর মেজাজের কথা সারা পাড়ায় সুবিদিত। মনে মনে ভড়কে গেলেও সে পুলিশের সামনে বেশ সপ্রতিভভাবে বলল, আসলে রান্নাঘরের পুরনো ন্যাকড়া সাব, তাই পুড়িয়ে দিচ্ছিলাম। তাই বলতে বলতে প্রিয়তোষ এগিয়ে গেলেন 3টে ঘর পেরিয়ে শেষের ঘরটার দিকে। এই ঘরটা অন্ধকার, বাইরে থেকে তালা। এই ঘরটা বন্ধ কেন? প্রিয়তোষ ভ্রু কুচকে তাকালেন। শিগগিরই চাবি আনুন। ততক্ষণে বাকি 3টে ঘর পুলিশের খানা তল্লাশি শেষ। বিনোদের ছোট ভাই মনোজের সঙ্গীত চর্চায় বাঁধা পড়ায় সে রীতিমতো বিরক্ত হয়ে বেরিয়ে এসেছে বাড়ি। বিনোদের দ্বিতীয় স্ত্রী মধুবালা আর মা রাজরানী বস্তাটাকে পুলিশের চোখের আড়াল করার চেষ্টা করছিল। এমন সময় এই ছোট ঘরটায় তালা খুলতে বলাতে সবাই যেন দিশেহারা হয়ে গেল। এ ওর মুখের দিকে তাকাচ্ছে। কে বলবে, কি বলবে, কিছু বুঝতে পারছে না। কি হলো, শুনতে পাচ্ছেন না? প্রিয়তোষ তাড়া দিলেন, চাবিটা আনুন কুইক। রাজরানী তার সিনথেটিকের ঝলমলের শাড়ি সামলে হঠাৎ এগিয়ে এলো। এসে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ সাব, ওই ঘরটা তো আমরা খুলি না, চাবিটা যে কোথায় হারিয়ে। প্রিয়তোষ আর দ্বিরুক্তি করলেন না। ততক্ষণে তার ইনটিউশন মস্তিষ্কে অন্য কিছু সংকেত পাঠাচ্ছে। তালাটা ভাঙতেই মিনিট 3 বেশি লাগলো না। হুড়মুড়িয়ে সবাই ঘরে ঢুকতেই অকস্মাৎ তীব্র সস্তা পারফিউমের গন্ধে সবার নাক মুখ বন্ধ হয়ে এলো। ইন্সপেক্টর কিরণ শঙ্কর ঘোষ হাতড়ে হাতড়ে ঘরের আলোটা জ্বালাতেই দেখা গেল ঘরটার একদম সামনে আড়াআড়ি একটা দড়ি টাঙানো, আর সেই দড়িতে টান টান ভাবে মেলা রয়েছে একটা শাড়ি, এমনভাবে যাতে শাড়ির ওপারে কি আছে তা দেখা না যায়। প্রিয়তোষ দ্রুত এগিয়ে গিয়ে শাড়িটা টান মেরে সরাতেই চোখে পড়ল একটা ছোট খাট। তার ওপরের তোষকটা জায়গায় জায়গায় পোড়া। চৌকিটার চারপাশে টাঙানো রয়েছে একটা জেলজেলে মশারি। বংশীধর অস্ফুটে বলে উঠলেন, স্যার ওই দেখুন চৌকির ওপরটা। প্রিয়তোষ মশারিটা তুলতেই সামনের নারকীয় দৃশ্যটা উন্মোচিত হয়ে পড়ল সবার কাছে। শাড়ির আড়ালে মশারির ভেতরে চৌকির ওপর পড়ে রয়েছে একটা পোড়া পচে গলে যাওয়া মৃতদেহ। মাংসের মধ্যে মধ্যে গলে গেলেও চামড়াটা যে বিভৎস পোড়া তা বোঝা যায় বিলক্ষণ। লম্বা চুল সমেত মাথাটা এলিয়ে রয়েছে একদিকে। লাশটার ওপর বাজার চলতি পাউডারের পুরু স্তর, তার উপর সেখান থেকে ভেসে আসছে উগ্র পারফিউমের গন্ধ। বোঝাই যাচ্ছে গ্যালন গ্যালন সেন্ট আর পাউডার ঢালা হয়েছে মৃতদেহের গন্ধ চাপা দেওয়ার জন্য। এই হলো বালির অভাগী মাত্র 23 বছরের গৃহবধূ শকুন্তলা পাণ্ডের মর্মান্তিক হত্যার সারমর্ম। হিন্দুস্তান পার্কের অভিজাত বণিক বাড়ির বধূ দেবযানী বণিক হত্যার পরে পরেই হাওড়ার খুন হয়েছিল।
শকুন্তলা। কিন্তু ধনী পরিবারের দেবযানী বণিক হত্যা মামলা তার বাবার অর্থের জোরেই হোক বা যে কোনো কারণে যেমন সাড়া ফেলেছিল জনতার মধ্যে, ততটা গরিব ঘরের মেয়ে শকুন্তলা ফেলতে পারেনি। যদিও তার পরিণতিও কিছু কম নিষ্ঠুর ছিল না। কেন মাত্র 23 বছর বয়সে খুন হতে হয়েছিল শকুন্তলাকে, আসুন দেখে নিন। এই ঘটনার 4 বছর আগে 1982 সালে হাওড়ার বালির ভরত পাণ্ডের বড় ছেলে বিনোদ পাণ্ডের সাথে বিয়ে হয় বিহারের গোপালগঞ্জের শিবপ্রসাদ সিংহের কন্যা শকুন্তলার। শকুন্তলার বাবা শিবপ্রসাদের অবস্থা একদমই ভালো ছিল না। বিনোদদের বাড়ির আশানুরূপ দহেজ দেওয়ার ক্ষমতাও তার ছিল না। তবু বিয়েটা হলো, কারণ ছেলের বাবা ভরত পাণ্ডের শকুন্তলাকে ভারী পছন্দ হয়ে গিয়েছিল। 19 বছরের শান্তশিষ্ট কোমল স্বভাবা শকুন্তলার মতো মেয়েরা তো চিরকালই শ্বশুরবাড়ির মাপকাঠিতে প্রাথমিকভাবে বেশ উঁচু নম্বর পায়, যদিও পরে কাঞ্চন লোভের আশায় সেই লক্ষ্মীকে পুড়িয়ে মারতে এদের দ্বিধা হয় না। যাই হোক, ভরতের ইচ্ছায় বিয়েটা হলেও শাশুড়ি রাজরানী একটুও খুশি হতে পারল না। এই সংসারের আসল হর্তাকর্তা রাজরানী। তার দাপটে স্বামী ভরত থেকে শুরু করে ছেলে বিনোদ আর মনোজ কেউ টু শব্দ পর্যন্ত করতে পারে না। স্বামী একেবারে বিয়ের কথা দিয়ে চলে আসায় রাজরানী তো গালমন্দ অভিশাপ কিচ্ছু দিতে ছাড়ল না স্বামীকে। তারপর বউ আসতে সব রাগ গিয়ে পড়ল শকুন্তলার ওপর। কবে থেকে ভেবে এসেছিলাম বিনোদের পয়সাওয়ালা ঘরে বিয়ে দেব, শ্বশুরের দেওয়া দহেজেই আমাদের বাড়ি ভরে যাবে, তা না কোত্থেকে একটা হাড় হাবাতে মেয়ে এসে জুটল। শকুন্তলার হাত থেকে লাল চোখে চা জলখাবার নিয়ে স্বামীকে গঞ্জনা দেয় বসে বসে রাজরানী। সব এই 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 সব তোমার বোকামির জন্য। বিয়ের পর থেকে একটা দিনও তুমি শান্তি দিলে না। শকুন্তলা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। এখন ওর অনেক কাজ, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, এইসব কথা ওর আস্তে আস্তে সয়ে যাচ্ছে। ভরত চায়ে চুমুক দিয়ে মিনমিন করে, কেন মেয়েটা তো ভালোই, সাত চরে রাগ করে না, শান্ত শিষ্ট, সবই তো করছে ঘরের কাজ। থামো, স্বামীকে ঝংকার দেয় রাজরানী। শান্তশিষ্ট? অমন শান্তশিষ্ট ভিখিরির মেয়ে বড়লোক বাড়িতে মানায়, এখানে নয়। শান্তশিষ্ট ন্যাত পেতে মেয়ে কি করে অত খাটতে পারবে? শক্তপোক্ত মেয়ে হলে আরো বেশি কাজ করতে পারত। আর তুমি কি না এখনো মুখে মুখে তর্ক করছো? তোমার জন্য আজ ছেলেটার এই হাল হলো। বেচারা যে কত কি লিস্টি করে লিখেছিল বিয়েতে নেবে বলে। ততঃপর শুরু হলো শকুন্তলার নরক জীবন। বিহারের গ্রামে সে কিছুদূর লেখাপড়া করেছিল। মনে মনে আর কিছু না হোক স্বপ্ন দেখেছিল ন্যূনতম সম্মান সে পাবে শ্বশুরবাড়িতে। কিন্তু বিধাতা তার জন্য অন্য কিছু স্থির করে রেখেছিলেন। রাজরানীর রক্তচক্ষুর ওপর ওকে উঠতে বসতে হতো। পান থেকে চুন খসলে রাজরানী অকথ্য গালিগালাজ সঙ্গে মারধর করতেও ছাড়ত না। স্বামী, শ্বশুর, দেওর সবাই মুখ হয়ে যেত তখন। রাজরানী ছেলে বিনোদকে পরিষ্কার বলে দিল, ওর সাথে শোয়া তো দূর, যদি কথা বলতেও কখনো দেখি বাড়ি থেকে তোকে তাড়িয়েই ছাড়বো, মনে থাকে যেন। বিনোদ তৈরি ছিল। নানা রকম নেশা থেকে শুরু করে খারাপ পাড়া সবেতেই তার অবাধ যাতায়াত। বউকে স্পর্শ করতে না দিলে তার খুব একটা কিছু যাবে আসবে না। শকুন্তলা আজ মাংসটা বেড়ে রেঁধেছিল। একটা বিশাল ঢেকুর তুলেও বলল, সে ঠিক আছে, কিন্তু বাচ্চা কাচ্চা? আমি নতুন বউ আনবো, কদিন সবুর কর। রাজরানী কথাটা বলেই বারান্দার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, এই হতচ্ছাড়ি,
তোকে যে বললাম এঁটো কাটাগুলো বাড়ির সামনে দিয়ে আসতে, কুকুরগুলো খাবে। তুই কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? শকুন্তলা থতমত খেয়ে তাড়াতাড়ি নিচে নামতে লাগলো। খাসির মাংস তার খুব প্রিয়। ছোটবেলা থেকে মাত্র 3-4 বার খেয়েছিল, তবু এমন সুন্দর রাঁধতে পারে যে সবাই খেয়ে ধন্য ধন্য করে। বিয়ের আগে শেষবারের মতো ওর বাবা ওকে মাংস খাইয়েছিল, সেটা মনে পড়তেই ওর চোখ দিয়ে জল পড়তে লাগলো। আজ রান্নার সময় রাজরানী কড়া নজর রেখেছিল, ভুলেও যেন ও একটুও খেতে না পারে। এখন একটু আলু ঝোল ও লুকিয়ে রেখেছিল, ভেবেছিল স্বাদটা অন্তত পাবে, কিন্তু শাশুড়ি তাও দেখে ফেলল। কষ্টে দুঃখে ওর বুকের ভেতরটা দলা পাকিয়ে গেল। ওর স্থান এই বাড়িতে কুকুরের থেকেও নিচে, একটা বিনা পয়সার দাসীও, এছাড়া কিচ্ছু নয়। বাবা যতবার এসেছে রাজরানী কড়া দৃষ্টি রেখেছে ও যাতে কিছু বলতে না পারে, তবু আকারে ইঙ্গিতে ও বাবাকে বুঝিয়েছে, আমি ভালো নেই বাবা। কিন্তু বাবা মাথায় হাত বুলিয়ে মানিয়ে নে মা একটু বলে শ্বশুরালয়ে অপমানিত হয়ে ফিরে গেছে। ওর সবচেয়ে কষ্ট হয় স্বামী বিনোদও ওর সাথে এমনই ব্যবহার করে। ভালোবাসা তো দূর, সারা দিনের খাটাখাটুনির পর ওর শোয়ার জায়গা হয় বাইরের বারান্দায়। কি দোষ করেছে ও যে যা বলে ও তো সবই করে দেয়? তবু সবার ওর ওপর এত রাগ কেন? শুধু ওর বাবা বিয়েতে কিছু দিতে পারেনি বলে? রাজরানী বেশি দেরি করলো না। শকুন্তলাকে বউ করে বাড়িতে আনার ঠিক 2 বছরের মাথায় 1984 সালে বিনোদের তৃতীয় বিবাহ দিয়ে নিয়ে এলো মধুবালাকে। এবার আর হিসেবে কোনো ভুলচুক হয়নি। মধুবালা পয়সাওয়ালা ঘরের মেয়ে, যৌতুকে ভরে উঠল ঘর। শকুন্তলা চিরকালের মতো পরিণত হলো বাড়ির বিনা পয়সার দাসীতে। ভরত 2-1 বার আপত্তি করতে গিয়েছিল, 2টো বিয়ে কিন্তু এখন আইনত অপরাধ। তাছাড়া শকুন্তলা মেয়েটাও তো খুবই ভালো। চুপ করো তুমি। রণচন্দ্রী রাজরানী দাবিয়ে দিয়েছিল স্বামীকে। ভালো? না আছে টাকা, না হলো বাচ্চা কাচ্চা, একটা বাঁজা মাগির তুমি আবার সুখ্যাতি করছো। আরে বাচ্চা হবে কি করে? তুমি তো। ভরত আর কথা শেষ করতে পারে না। রাজরানীর চোখ দেখে চুপ করে যায়। শকুন্তলার দিন শুরু হতো সূর্য ওঠার আগে। ছাদ পরিষ্কার করে সারা বাড়ি মুছে নিয়ে সকলের ঘরে ঘরে চা পৌঁছে দেয়। তারপর সারা বাড়ির লোকের জামা কাপড় কেচে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে। বাড়িতে কোনো ঠিকে কাজের লোক রাখার মতো অপচয় রাজরানী করেনি, কাজেই শকুন্তলাকেই সব করতে হতো। বিনোদের দ্বিতীয় স্ত্রী মধুবালা এমনিতেই ধনীর কন্যা, তার উপর সে বুঝে গিয়েছিল রাজরানীকে খুশি করে চলতে পারলে এই সংসারে তার রাজত্ব পাকা। আর সতীনকে কেই বা কবে ভালোবেসেছে? মধুবালাও শাশুড়ির সাথে হাতে হাত মেলালো। ওদিকে বিনোদ নতুন বউ পেয়ে খুশি। সারাদিন সংসারে খেটে খেটে গায়ে গতরে কালি পড়ে যাওয়া শকুন্তলাকে সে আর সহ্য করতে পারছিল না। একদিন চায়ে চিনি বেশি দেওয়ার মতো একটা সামান্য কারণে সে জোরে লাঠি কষিয়ে দিল শকুন্তলার গায়ে। শকুন্তলা রোজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে বারান্দার রেলিংয়ে ভর করে দাঁড়িয়ে থাকতো। ঘুমে চোখ জড়িয়ে আসতো, তবু ঘুমোতে পারত না। সে কি সহ্য করতে করতে পাথর হয়ে গিয়েছিল কে জানে। শকুন্তলাকে উদয়স্ত খাটিয়েও রাজরানীর শান্তি হয়নি। মাঝে মাঝে সে শকুন্তলাকে চাপ দিত দেশে যে 1 ফালি জমি শকুন্তলার বাবার আছে সেটা বিক্রি করে টাকা পাঠাতে। শকুন্তলা মুখ বুঝে মার খেত, কিন্তু বাবাকে কিচ্ছু জানাতো না। অবশেষে একদিন এ নিয়ে তর্ক হতে হতে রাজরানী আর বিনোদ গলা টিপে খুন করলো শকুন্তলাকে। রাগের মাথায় খুন। শকুন্তলা এমনি আধ পেটা খেয়ে খেয়ে আর অমানসিক খেটে দুর্বল হয়ে পড়েছিল। রাজরানী আর বিনোদকে বেশি পরিশ্রম করতে হলো না।
কিন্তু শকুন্তলা মরে যাওয়ার পরেই সবাই ভাবতে লাগলো, তাই তো, এখন লাশ নিয়ে কি করা যায়। ছোট বউ মধুবালা বুদ্ধি দিল, এক কাজ করলেই তো হয়, কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দাও, তাহলে বলবে রান্না করছিল, স্টোভ ফেটে পুড়ে গিয়েছিল। পুলিশ যেদিন রাতে টেলিফোন পেয়ে বাড়ি তল্লাশি করতে এসেছিল, সেদিন আর কয়েক ঘন্টা পরেই ঠিক হয়েছিল পোড়া লাশটাকে বিছালে দিয়ে ঢেকে গরুর গাড়িতে করে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হবে। কিন্তু তার হলো না। যথাসময়ে কেস উঠল হাওড়ার দায়রা আদালতে। বিচারপতি ছিলেন দায়রা জজ পি.কে. সেন, পাবলিক প্রসিকিউটর চিন্ময় চৌধুরী। একটা নিষ্পাপ গৃহবধূকে টাকার লালসায় এমন নৃশংসভাবে খুন, লোক ফেটে পড়ল আদালতে। ঘটনাচক্রে যেদিন রাতে পুলিশ বাড়ি গিয়ে শকুন্তলার মৃতদেহ উদ্ধার করে, সেদিন রাতেই এসে পৌঁছেছিল শকুন্তলার বাবা শিবচরণ। সে মেয়ের পাঠানো একটা চিঠি পেয়ে আর থাকতে পারেনি, ছুটে এসেছে হাওড়ায়। মেয়ের পোড়া মৃতদেহ দেখে সে ভেঙে পড়ল কান্নায়। এদিকে বিনোদ পাণ্ডে নিখোঁজ। ওসি প্রিয়তোষ মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরির জন্য পাঠিয়ে দিলেন পোস্টমর্টেমে। পোস্টমর্টেম করলেন ডক্টর গোপিকারঞ্জন চক্রবর্তী। সেই রিপোর্টে প্রকাশ পেল শকুন্তলাকে প্রথমে হত্যা করা হয় গলায় ফাঁস লাগিয়ে। ঠোঁটে ছিল জখমের দাগ, দু পায়ে মারের চিহ্ন। পুলিশ তৎক্ষণাৎ গ্রেপ্তার করল রাজরানী, মধুবালা, ভরত আর মনোজকে। মনোজ তখনও নাবালক। কিন্তু যে দেওর পাশের ঘরে বৌদির লাশ রাখা রয়েছে জেনেও বেমালুম গান শুনতে পারে, সে কেমন নাবালককে জানে। প্রায় 2 মাস পালিয়ে থাকার পর 1986 সালের 21 নভেম্বর হাওড়ার বিচার বিভাগীয় মহকুমা ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেছিল বিনোদ। সাব ইন্সপেক্টর বংশীধর মুখার্জি তার জীবনের সেরা কাজ করেছিলেন এই তদন্তে। মাত্র 2 মাসের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে চার্জশিট জমা দিয়েছিলেন তিনি 28 নভেম্বর। এত চমকপ্রদ মামলার চার্জশিট এত অল্প সময়ের মধ্যে দেখা যায় না। শকুন্তলা মরে গেলেও তার বাবাকে লিখে যাওয়া হিন্দিতে 2টো চিঠি যথেষ্ট ছিল। প্রতিটা চিঠির পড়তে পড়তে লেখা ছিল কি অমানসিক অত্যাচারের শিকার হতে হয়েছিল তাকে। হাওড়া কোর্টের আইনজীবী শিবশঙ্কর সাউ সেই চিঠিগুলি বাংলায় অনুবাদ করে আদালতে পেশ করেছিলেন। বাবা, আমার মতো দুর্ভাগ্য নিয়ে বোধহয় কেউ কোনোদিন পৃথিবীতে আসেনি। শাশুড়িমা সবসময় আমাকে যা তা বলেন, গায়ে হাত তোলেন, কেউ আমার সাথে কোনো কথা বলে না বাবা। সেই দিন ওইটুকু ছেলে মনোজ, সেও তার জামা ঠিক মতো কাচা হয়নি বলে গরম চা ছুঁড়ে মারলো আমার দিকে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে নিয়ে যাও বাবা। আমি জানি না পুজো অবধি আমি বেঁচে থাকবো কিনা। আমি এখানে একাই সব কাজ করি, তবুও দিন রাত কালমন্দ আর মার খেতে হয়। আমাকে না নিয়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে বাবা। ভারতীয় সমাজে আরো কিছু কিছু পরিবারে মেয়েদের অবস্থান যে কি, তা এই চিঠি পড়ে বোঝা যায়। চোখে জল ভরে আসে, বরং রাগে শরীর গরম হয়ে ওঠে যখন দেখি এত কিছুর পরেও বাবা মা সমাজ ও লোকলজ্জার ভয়ে মেয়েকে স্তোক দিচ্ছেন মানিয়ে নেই। শকুন্তলার গ্রামের বাড়িতে তার দাদার বউ ছিল তার দিদির মতো। সেই বৌদিকেও শকুন্তলা লিখেছে, ভাবি, আগেই জানতে পেরেছ আমার স্বামী আবার বিয়ে করেছে। শাশুড়ি আমাকে ডাইনি মেয়ে ছেলে বলে দিন রাত গাল দিচ্ছে। আমাকে সারাদিন এরা ঝিয়ের মতো খাটায় ভাবি। তোমাদের সাথে কথা ভাবলে কষ্ট হয়। আমাকে এত কষ্ট করে বিয়ে দিয়েও তোমরা শান্তি পেলে না। সতীন আর শাশুড়ির অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমাকে মেরে ফেলার ভয় দেখায় জানো ভাবি। আমাকে পেট ভরে খেতে দেয় না। তোমাদের খুব দেখতে ইচ্ছে করে, তবু তোমরা আসো না। যদি আসো
তবে ওরা আবারও অপমান করবে। তোমাকে কোনোদিনও ভুলবো না ভাবি। মা ছিল না বলে তুমি আমাকে মায়ের মতো ভালোবেসেছ। আমার জন্য তুমি আর ভেবো না। মনে করো তোমার কোনো ননদ ছিল না। ভাইয়াকে বলো তার বোন হারিয়ে গেছে, আমি অত্যাচারে পাথর হয়ে গেছি। ওরা ভাবছে অত্যাচার না সইতে পেরে আমি আত্মহত্যা করব, কিন্তু আত্মহত্যা করারও মনোবল আমি হারিয়েছি। এই হয়তো আমার শেষ চিঠি ভাবি। ভালো থেকো। শকুন্তলার উপর এই নির্মম অত্যাচার পাড়ার সবাই জানত। সবাই আদালতে এলো এই পাশবিক পরিবারকে শাস্তি দিতে। 8/1 শ্রীচরণ সরণীর শঙ্কর রুস্তেগি বলল, বউটার ওপর ওরা খুব অত্যাচার করতো হুজুর। আমি অনেকবার গিয়ে বাঁচিয়েছি। বিনোদ প্রায় মারত ওকে। রাজরানী মধুবালা বিনোদ যতই বলুক স্টোভ ফেটে শকুন্তলার মৃত্যু হয়েছে, আদালতে এই অজুহাত ধোপে টিকল না। ঘটনাস্থলে কোনো স্টোভ ছিল না। তাছাড়া মেডিকেল জুরিসপ্রুডেন্সে স্পষ্ট লেখা ছিল শকুন্তলার গলার হাড় ভাঙা ছিল এমনভাবে যে অন্য কোনো ব্যক্তি চাপ না দিলে সেই হাড় ভাঙা সম্ভব নয়। দায়রা আদালত বেশি দেরি করলেন না। ভরত পাণ্ডেকে দিলেন 4 বছরের সশ্রম কারাদণ্ড। রাজরানী আর মধুবালাকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড। আর মূল অপরাধী বিনোদ, যে কিনা শকুন্তলার স্বামী, যার কিনা শকুন্তলার দেখভাল করার কথা, তার এমন অপরাধে দেওয়া হলো ফাঁসির সাজা। মধুবালার বাবা ছিল পয়সাওয়ালা। সে মেয়ে ও মেয়ের শ্বশুরবাড়িকে বাঁচাতে আপিল করলো হাইকোর্টে। মহামান্য হাইকোর্ট রায় দিল 1988 সালের 21শে ডিসেম্বর। মহামান্য হাইকোর্ট রায় দিল 1988 সালের 21শে ডিসেম্বর। ততদিনে মধুবালার কোলে সন্তান এসেছে। তার ভবিষ্যতের কথা ভেবে জজ বিনোদের ফাঁসির সাজা মুকুব করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলে, রাজরানীর কোনো অনুতাপের চিহ্ন ছিল না। তাকে দেখতে আদালতে ভিড় হলে সে অশ্রাব্য ভাষায় লোককে গালিগালাজ করত, থুতু দিত। খোদ বিচারক পর্যন্ত তাদের অনুশোচনাহীন ব্যবহারে অবাক হয়ে গিয়েছিলেন। তবে কে যে সেদিন থানায় ফোন করে খবর দিয়েছিল তা কিছুতেই জানা যায়নি। বিনোদ পাণ্ডে হয়তো এখনো জেল খাটছে, কিন্তু যে নিরপরাধ মেয়েটাকে চলে যেতে হয়েছিল মাত্র 23 বছর বয়সে, তার কি অপরাধ ছিল? আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়, গৃহবধূ ঘরের লক্ষ্মী। তাকে সম্মান না দিলে ঘর তাসের ঘরে পরিণত হয়। অথচ এই মামলায় রায় দিতে গিয়ে বিচারক সখেদে বলেছিলেন, that the instance of bride killing is alarming on the increase and society to be ridden of this deep-seated melody. সেই ঘটনার পর কেটে গেছে 32 বছর। তবু আজও এভাবেই মরে যেতে হয় যাদবপুরের মিতা বা বারাসাতের পায়েলকে। তবু আজও অনেক বাবা মা মায়ের মেয়ের লেখাপড়ার চেয়ে বিয়ের জন্য টাকা জমাতেই বেশি পছন্দ করেন। মেয়েদের আসলে লক্ষ্মী হওয়ার চেয়েও সরস্বতী হওয়া অনেক বেশি প্রয়োজন, যাতে সুশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে সে স্বাবলম্বী হতে পারে, যাতে প্রয়োজনে গর্জে উঠতে পারে, অন্যকে খুশি করার চেয়েও নিজে খুশি থাকতে পারে আত্মসম্মানের সাথে। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত রহস্য ও রোমাঞ্চের রুদ্ধশ্বাস নিপত কথা। শুনলেন তো শকুন্তলার কাহিনী। হ্যাঁ, হাড় হিম করা এই কাহিনীগুলো আমাদের আগামী জীবনে চলার পথে শিক্ষা হয়ে থাকুক। এই কাহিনীটি আমরা পেয়েছিলাম হারিয়ে যাওয়া খুনি এই বই থেকে, যেটি লিখেছেন দেবারতী মুখোপাধ্যায়। মাননীয়া দেবারতী মুখোপাধ্যায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
আজ এ পর্যন্তই। আবার আগামী পর্বে আসছি হাড় হিম করা আরও একটি নতুন কাহিনী নিয়ে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সতর্ক থাকুন, সমাজের এই অন্ধকারের দিকগুলো থেকে শিক্ষা নিন। নমস্কার।